আমরা আমাদের আলিপুরদুয়ারের কুমারগ্রামের ছবি দেখিয়েছিলাম, যেখানে রেশনে দুর্নীতি হচ্ছে, বেনিয়ম হচ্ছে। কীরকম না, দুয়ারে রেশনের বদলে সেখানে দেওয়া হচ্ছে একটা স্লিপ। কিভাবে না, ওজন করে, কিছু ইট পাথর ওজন করে সেই অনুযায়ী বালি মেপে একটা রেশনের স্লিপ দেওয়া হচ্ছে, দিয়ে বলা হচ্ছে এই স্লিপ দেখিয়ে চাল ডাল গম নিয়ে যেতে। তো আমরা এই খবর দেখাই, দেখানোর পর এবার তৎপর খাদ্য দপ্তর, শাস্তির কোপে ওই ডিলার। রাজকুমার রয়েছেন সরাসরি আমার সঙ্গে। রাজকুমার, কি শাস্তি হলো ওই ডিলারে? দেখো তনুদা, জেলা খাদ্য দপ্তরের পক্ষ থেকে প্রথমত কিন্তু ওই ডিলারকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে এবং ওই ডিলারের অধীনে যে সমস্ত গ্রাহকরা ছিলেন সেই গ্রাহকদের কিন্তু, অর্থাৎ লস্কর পাড়ার যে রেশন গ্রাহকরা ছিলেন সেই গ্রাহকদের অন্য আরেকটি যে পাশের যে রেশন দোকান, সেই রেশন দোকানের সাথে ট্যাগ করে দেওয়া হয়েছে এবং ওই রেশন ডিলারকে বলা হয়েছে যে আপাতত আপনি দোকান খুলবেন না, অর্থাৎ আর যে রেশন দোকান সেই দোকানটা খোলা হবে না এবং লস্কর পাড়াতে অন্য গ্রাহকরা অন্য রেশন ডিলার গিয়ে কিন্তু সেই পরিষেবা দেবে। এখনো তদন্ত চলছে এবং তদন্ত করে পরবর্তীতে জেলা খাদ্য নিয়ামক জানিয়েছেন যে আরো কিছু কঠিন ব্যবস্থা ওই রেশন ডিলারের বিরুদ্ধে নেওয়া হবে, তারও প্রক্রিয়া চলছে। অতনুদা, ধন্যবাদ। ওটা আমরা অ্যাকশন নিয়েছি, অলরেডি ওই ডিলারকে সাসপেনশন করে দেওয়া হয়েছে। পাশের দোকানের সাথে সমস্ত বেনিফিশিয়ারিকে ট্যাগ করে দেওয়া হয়েছে যাতে ওখান থেকে তারা মালটা পায়। আর এর এগেন্সটে কজ লেটার ইস্যু হয়েছে এবং আমাদের যা ডিপার্টমেন্টাল প্রসিডিং আছে সেই অনুযায়ী চলবে। সেই অনুযায়ী অনেক রকমের পানিশমেন্টের প্রভিশন আছে, সেগুলো যা যা আছে সেটা কিছুদিন সময় লাগে, তার মধ্যে প্রসিডিং হতে থাকবে। বলছি স্যার, এই ডিলার ফাংশন করবে না। প্রথমেই নজর রাখবো এবার বাংলাদেশের খবরের দিকে। বাংলাদেশে ফের আক্রান্ত চিন্ময়ের আইনজীবী। আদালতে আইনজীবীকে হুমকি, ধাক্কাধাক্কি। আইনজীবী রবীন্দ্রনাথ ঘোষকে হুমকির অভিযোগ। ঠিক কি অভিযোগ উঠে আসছে জানবো আমাদের প্রতিনিধি কৃষাণুর থেকে। সান্নিক, প্রথমে যেটা বলে রাখি যে গতকাল এই ঘটনা হয়েছিল যে গতকাল রবীন্দ্র ঘোষ গিয়েছিলেন চিন্ময় কৃষ্ণ দাসের যে জামিনের মামলা আছে চট্টগ্রাম দায়রা আদালতে, সেই মামলাটা এগিয়ে আনার আবেদন জানিয়েছিলেন এবং সেই আবেদনের জন্য সেই আবেদন জানাতে তিনি আদালতে ঢুকেছিলেন এবং সেই সময় কিন্তু তাকে বিচারক বলেন যে তার কাছে ওকালতনামা নেই, অর্থাৎ এই জামিনের এগিয়ে আনার যে আর্জি সেটা গ্রাহ্য হবে না। এবং এরপরে একটি অন্য দৃশ্য দেখা যায় যে সমস্ত আইনজীবীরা তাকে মারতে উদ্যত হন, যারা বেশিরভাগ আইনজীবী চট্টগ্রাম আদালতের, এবং তিনি আক্রান্ত হন এবং এরপরে আজকে তিনি ফের ওকালতনামা নিয়ে চট্টগ্রাম আদালতে যাবেন বলে জানা যাচ্ছে। তিনি ওই জামিনের আর্জি এগিয়ে আনার জন্য, জামিনের মামলা এগিয়ে আনার আর্জি জানাতে যাবেন। আজকে কি পরিস্থিতি দাঁড়ায় সেদিকে গোটা বিশ্বে। বেশ, ধন্যবাদ কৃষাণু। আমরা সারা দেশে সংখ্যালঘুদের মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে আমরা তদন্ত করে থাকি আন্ডার দি ইন্টারন্যাশনাল প্রোটোকল। চিন্ময় প্রভুর মামলা সহ আরো কিছু আইনজীবীর বিরুদ্ধে যে কতগুলো মামলা নেওয়া হয়েছিল তাদের আইনগত সহযোগিতা করার জন্য আমি জজ সাহেবের কাছে যখন 3টে অ্যাপ্লিকেশন মুভ করতেছিলাম, আমার পিছন দিক দিয়ে দু একজনের ধাক্কা দিয়েছে, আমি জানি না, তবে আমার ওদেরকে দেখলে আমি চিনতে পারবো। আজকে যদি এটা মুসলমানদের সমস্যা হতো আমি কিন্তু এগিয়ে আসতাম। আমি আশা করতে পারি নাই আইনজীবীরা কি করে সন্ত্রাসী করতে পারে। জজ সাহেবকে পর্যন্ত আজকে থ্রেট করছে, যার ফলে জজ সাহেব চেয়ার থেকে উঠে চলে গেছে। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার নয়াদিল্লির চাপে শেষমেশ স্বীকার করল ঢাকা। বাংলাদেশ সরকারের প্রেস সচিব জানিয়েছেন, সংখ্যালঘুদের ওপর অত্যাচারের অভিযোগে 88টি মামলা হয়েছে, গ্রেফতার করা হয়েছে 70 জনকে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার অবশ্য এই তথ্য মানতে রাজি নন। তার দাবি, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচারের ঘটনা এর থেকে অনেক বেশি হয়েছে। ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস গত মাসের শেষের দিকে তাকে গ্রেফতার করা হয়। এরপর থেকেই অশান্ত বাংলাদেশ। পদ্মাপাড়ে আক্রান্ত হয়েছে সংখ্যালঘুরা। ভারতের চাপের মুখে শেষমেশ একথা স্বীকার করল বাংলাদেশ। ভায়োলেন্স হয়েছে মাইনরিটিকে টার্গেট করে। 70 জন সোফার অ্যারেস্টেড হয়েছেন এই কয়েকটা ঘটনায়। 88টা কেস হয়েছে। ধর্মীয় পূজা মণ্ডপ, উপাসনালয় কেন্দ্রিক সহিংসতায় আরো মামলা হয়েছে 26টা। যারা যারা বাংলাদেশে এই ধরনের
ন্যাক্কারজনক কাজে যারা এই ভায়োলেন্সে যারা জড়িত আমরা সবাইকে অ্যারেস্ট করব। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দাবি এই তথ্য ঠিক নয়। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনা অনেক বেশি ঘটেছে। এতদিন পর্যন্ত বলা ভালো যে বাংলাদেশ এটা অ্যাকসেপ্টই করছিল না যে সে দেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার হয়েছে। কমসে কম তারা অ্যাকসেপ্ট করেছে, মেনে নিয়েছে যে অত্যাচারটা হয়েছে, কিন্তু যে সংখ্যাটা বলা হচ্ছে আমার মনে হচ্ছে সংখ্যাটা অত্যন্ত কম। এবং আমরা দেখেছি হাজারে হাজারে সংখ্যায় মানুষ হিন্দুদের বাড়ি জ্বালিয়েছে, বাড়িঘর ভেঙেছে। সেখানে মাত্র 70 জনকে গ্রেপ্তার করা মানে হচ্ছে ললিপপ ঝোলানো। এই ললিপপ চোষার জায়গায় আমরা নেই। ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের পর থেকে অশান্ত বাংলাদেশ। সংখ্যালঘুদের মারধর, তাদের বাড়িতে আগুন, ভাঙচুর থেকে সংখ্যালঘুদের ধর্মীয় স্থানে হামলার নানা অভিযোগ। এ নিয়ে আগেই উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দেয় ভারত সরকার। পাল্টা ঢাকা বলে এটা তাদের অভ্যন্তরীণ বিষয়। এও দাবি করে ভারতীয় মিডিয়ায় বাড়িয়ে দেখানো হচ্ছে। এই প্রেক্ষাপটে সোমবার ঢাকায় দুই দেশের বিদেশ সচিব পর্যায়ের বৈঠক হয়। বৈঠকে কড়া বার্তা দেয় নয়াদিল্লি। বিদেশ সচিব জানান, সংখ্যালঘুদের উপর অত্যাচার নিয়ে বৈঠকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সংখ্যালঘুদের ধর্মীয় স্থানে হামলার প্রসঙ্গ বৈঠকে উঠেছে। বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা এবং উন্নয়নের বিষয়ে ঢাকাকে গঠনমূলক পদক্ষেপ করার বার্তা দেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি। পাল্টা সেদিনও ঢাকা দাবি করে এটা তাদের অভ্যন্তরীণ বিষয়। আর ভারতে মিডিয়া যাতে এই বিষয়ে ভুল তথ্য না দেয় তা নিশ্চিত করার আবেদন জানায়। এর দুদিন পরেই সংখ্যালঘুদের উপর আক্রমণের কথা স্বীকার করতে হলো বাংলাদেশকে। ভায়োলেন্স হয়েছে মাইনরিটিকে টার্গেট করে। 70 জন সোপার অ্যারেস্টেড হয়েছেন এই কয়েকটা ঘটনায়। 88টা কেস হয়েছে। ধর্মীয় পূজা মণ্ডপ, উপাসনালয় কেন্দ্রিক সহিংসতায় আরও মামলা হয়েছে 26টা। যারা যারা বাংলাদেশে এই ধরনের ন্যাক্কারজনক কাজে যারা এই ভায়োলেন্সে যারা জড়িত আমরা সবাইকে অ্যারেস্ট করব। নিউজ 18 বাংলা। বাংলাদেশের এই পরিস্থিতির মধ্যে ইসকন ভক্তির জন্য হুমকি, আতঙ্কে বাংলাদেশ থেকে পালিয়ে পশ্চিমবঙ্গে নাবালিকা। উত্তর দিনাজপুরের চোপড়ায় বিএসএফ এর হাতে আটক। প্রাণে বাঁচতে ওপার থেকে বাংলায় পালিয়ে এপারে আরো এক যুবক। তিনি ধরা পড়েছেন জলপাইগুড়ির রাজগঞ্জে। ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস, তাকে গ্রেপ্তারের পর থেকে উত্তাল বাংলাদেশ। বারবার উঠেছে সংখ্যালঘুদের ওপর হামলার অভিযোগ। আতঙ্কে সেদেশের সংখ্যালঘুরা। প্রাণে বাঁচতে দেশও ছাড়তে হচ্ছে, সীমান্ত পেরিয়ে এপার বাংলায়। উত্তর দিনাজপুরের চোপড়া ব্লকের ফতেপুর বর্ডার আউটপোস্ট। মঙ্গলবার রাতে এখানে বিএসএফ এর হাতে আটক হয় এক নাবালিকা। তাকে চোপড়া থানার হাতে তুলে দেয় বিএসএফ। নাবালিকা দাবি করে তার বাড়ি বাংলাদেশের পঞ্চগড় জেলায়। তার পরিবার ইসকনের ভক্ত। এ কারণে তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার লাগাতার হুমকি দেওয়া হচ্ছিল। আতঙ্কে ভিটেমাটি ছেড়ে পালাতে বাধ্য হয়। জলপাইগুড়ির বেলাকোবায় আত্মীয়ের বাড়ি, সেখানে আশ্রয় নিতেই বাংলাদেশ ছেড়েছে। নাবালিকার থেকে ফোন নাম্বার পেয়ে তার আত্মীয়দের চোপড়া থানায় ডেকে পাঠায় পুলিশ। জিজ্ঞাসাবাদের পর নাবালিকাকে জেলা শিশু কল্যাণ সমিতির মাধ্যমে হোমে পাঠানোর ব্যবস্থা করা হয়। তো ওরা তো ওইদিকে ও আমাদের ইসকনের ভক্ত বলে ও টর্চারিং করেছে, তারপর ওকে কিডন্যাপ করবে। প্রাণ ভয়ে একটা মেয়ে এখন কি করবে, তার ও বাধ্য হয়ে তারপরে এখন ওদিকে থেকে কাকে দিয়ে যোগাযোগ করে মানে পাঠিয়েছে। জলপাইগুড়ির রাজগঞ্জ। মঙ্গলবার রাতে এখানে বিএসএফ এর হাতে ধরা পড়েন এক বাংলাদেশি যুবক। নিজের নাম জীবন বর্মন বলে জানান। দাবি করেন তার বাড়ি বাংলাদেশের রংপুর জেলার ঠাকুরগাঁওয়ে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতির জেরেই প্রাণে বাঁচতে সেদেশ থেকে পালিয়ে এসেছেন বলে দাবি জীবন বর্মনের। একজন সনাতনী, আমাদের হিন্দুদের উপর অনেক টর্চার হচ্ছে, যার কারণে আমি বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আসি। নিউজ 18 বাংলা। আমরা যেটা তৈরি করছি এবং তার পুরো ভিজুয়ালটা আপনারা মানুষের কাছে পৌঁছেছে, এবং এটা শুধু মনে রাখবেন বাংলার নয়, সারা বিশ্বের একটা আইকন হিসেবে থাকবে হাজার হাজার বছর ধরে। সুতরাং এটাকে সযত্নে রক্ষা করবেন, সকলে মিলে সযত্নে রক্ষা করবেন এবং যাতে আরও বেশি করে সুন্দর হয় এটা আপনারা লক্ষ্য রাখবেন। এখন আপনাদের দায়বদ্ধতা, দায়িত্ব
কাজ আরও বেড়ে গেল। আমি ডিএমকে যেটা বলবো, ডিএম আমার পাশে আছে, যে সাংবাদিকদেরও একটুখানি ওদের একটা কোর গ্রুপ করে দাও, যেটা হচ্ছে ওরাও টাইম টু টাইম ফিডব্যাক দেবে, এবং ওদেরও যদি কোনো ফিডব্যাক থাকে সেটা আমরা নেব, এবং ওদেরও এই কার্যে আমরা যেন ইনভলভ করতে পারি, কারণ পিআর তো করতেই হবে, সেখানে ওদের ছাড়া এটা হতে পারে না। ওদের প্রেস ক্লাবকে বলো, ওদের ওদের কি একটাই প্রেস না, রিপোর্টার্স ফোরামও আছে, একদিন ওদের সাথে মিটিং করে নাও, চা খেয়ে নাও, নিয়ে ওদের সাথে কথা বলে ওরাও কীভাবে পিআর করতে পারে, আমরাও টাইম টু টাইম ছোটো কাগজগুলো, ইভেন জেলার, তারপরে ছোটো রেডিওগুলো, সেগুলোকেও কেবলগুলো কীভাবে আমরা প্রমোট করতে পারি সেটা আমরা দেখি। ঠিক আছে, ভালো থাকবেন। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ। ভাঙড়ের খবর এবার একটু নজর রাখি। ভাঙড়ের রাস্তায় আরাবুল ইসলাম বসেছেন, একেবারে রাস্তায় চেয়ার টেবিল নিয়ে বসেছেন। পঞ্চায়েত সমিতির যে অফিস, সেই অফিস এবার একেবারে রাস্তার ওপর। আরাবুল ইসলামের যে ঘর ছিল পঞ্চায়েত সমিতির, সেই ঘরে তালা, ঘর তালা বন্ধ থাকায় রাস্তায় অফিস দিলেন আরাবুল ইসলাম। টেবিল চেয়ার নিয়ে রাস্তায় অফিস। ভাঙড় 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কল্যাণের থেকে আরো বিস্তারিত আপডেট নেব এই বিষয়ে। কল্যাণ, একেবারে আমি জানিয়ে রাখি যে আরাবুল ইসলাম কিন্তু দীর্ঘদিন পঞ্চায়েত সমিতির সভাপতি হওয়ার পরও তিনি আসতে পারছিলেন না, কারণ হচ্ছে প্রথম 5 মাস তিনি জেলবন্দি ছিলেন, পরে 5 মাস তিনি কোর্টের নির্দেশে তিনি ভাঙড়ে ঢুকতে পারছিলেন না। ফলে এই 10 মাস পরে আবার যখন কোর্টের নির্দেশে পঞ্চায়েত সমিতিতে আসার দায়িত্ব পেয়েছেন বা অনুমতি পেয়েছেন, তারপরেই তিনি সপ্তাহে কিন্তু 2 দিন করে পঞ্চায়েত সমিতিতে আসছেন। কিন্তু এর আগে আমরা যে ছবি দেখেছি, তিনি পঞ্চায়েত সমিতিতে পুলিশি ঘেরাটোপে আসছিলেন, এবং তারপরেই তিনি কিন্তু বিডিও অফিসের যে ঘর, সেই বিডিওর ঘরে বসেই দায়িত্ব সামলাচ্ছিলেন। কিন্তু আজকে যখন তিনি যান, তখন বিডিও ঘরে বসে তার কাজ করতে অসুবিধা হচ্ছে, তো বিডিও যিনি আছেন তারও কিন্তু কাজে অসুবিধা হচ্ছে, কারণ পঞ্চায়েত সমিতির সভাপতি তার ঘরে বসতে, ফলে দুজনেরই অসুবিধা হচ্ছে। সেই কথা মাথায় রেখে কিন্তু আজকে আরাবুল ইসলাম পঞ্চায়েত সমিতির ঢোকার মুখে যে রাস্তা, যে সিঁড়ি, সেই সিঁড়ির নিচে কার্যত নিজের দপ্তর বসালেন। সেখানে পঞ্চায়েত সমিতির আরো বেশ কয়েকজন হচ্ছে কর্মাধ্যক্ষ এবং তারই পাশাপাশি জেলা পরিষদের 2জন সদস্যকে নিয়ে সেখানেই তিনি কার্যভার সামলাচ্ছেন। যদিও এই বিষয় নিয়ে কটাক্ষ করছেন হচ্ছে তারই বিপরীত পন্থী যারা আছে, অর্থাৎ শওকত মোল্লার অনুগামী যারা কর্মাধ্যক্ষ রয়েছে তারা, কারণ তারা বলছে কি যে আরাবুল ইসলামের জন্য ওপরে 3 তলার একটি ঘর কিন্তু বরাদ্দ করা হয়েছে, আরাবুল ইসলাম সেই ঘরে যেতে চাইছে না। এই বিষয় নিয়ে আরাবুল ইসলাম পরিষ্কার জানান কি যে বিগত 10 বছর ধরে তিনি পঞ্চায়েত সমিতির যে ঘর তিনি ব্যবহার করছেন, সেই ঘরটি খায়রুল ইসলাম শওকত মোল্লা অনুগামী তিনি তার অবর্তমানে সেই ঘর দখল করে রেখে দিয়েছে। ফলে সেই ঘর ফিরে পাওয়ার জন্য কিন্তু চেষ্টা চালাচ্ছে, আর যে সমস্ত সাধারণ মানুষজন আসছে তাদের অসুবিধা যাতে না হয় তার জন্য পঞ্চায়েত সমিতির নিচে তিনি দপ্তর চালাচ্ছেন। একেবারে ধন্যবাদ কল্যাণ। এক হারমাতের জন্য ভাঙড়ের মানুষ পরিষেবা পাচ্ছে না। আমি বিডিও সাহেবের ঘরেই বসতাম, সেখানে বিডিও সাহেবের কাজ করতে গেলে অসুবিধা হয়। মানুষ যারা আমার সাথে দেখা করতে আসে তারা দেখা করতে পারছে না, পরিষেবা পাচ্ছে না। আমার ঘর একজন অযোগ্য অপদর্থ একজন কর্মদক্ষ আমার ঘরে বসে আছে, যার কোনো পার্স নেই, যে জমি কেলেঙ্কারিতে একাধিক কেলেঙ্কারি আছে তার নামে, যে হারমাত ক্যানিংতে সেখানে লুটে খাবার চেষ্টা করছে, যে হারমাত আজকে দলের নাম করে দলকে হেয় করার চেষ্টা করছে। আজকে সেই হারমাতের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ, মানুষকে পরিষেবা দেওয়ার জন্য আমি বাইরে বসেছি। প্রথমে ওনার জানা দরকার এটা কারোর পৈতৃক সম্পত্তি নয়, এটা পঞ্চায়েত সমিতির ঘর। পঞ্চায়েত সমিতি বসে সিদ্ধান্ত করে কোন দপ্তর কোন ঘরে বসবে সেটা ডিসাইড করা হয়, কোনো হুনো এসে ডিসাইড করে দিতে পারে না। উনি খুনি তোলাবাজ আমরা জানতাম, কিন্তু আজকে দেখছি ওনার মতো নাটকবাজ 5 চোখে তো পৃথিবীতে আর দেখা নেই। যাই হোক, এরকম নাটক এরকম পাবলিকের সামনে না করে ফিল্ম জগতে নেমে যেতে পারে। উনি তো আগে তো পঞ্চায়েত সমিতির সহসভাপতি ছিলেন, এখন মানুষকে পরিষেবা দেননি, এখন উনি নাটক করছে, নাটক মঞ্চ তৈরি করেছে। যাই হোক, এই নাটক করে বেশি লাভ হবে না। সোদপুরের ঘোলায় দুষ্কৃতী দৌরাত্ম্য। ঘোলার মুড়াগাছা এলাকা, সেখানে একটা দোকানে দুষ্কৃতীরা গিয়ে আগুন ধরিয়ে দিচ্ছে। সেই ছবির সিসি ফুটেজ দেখতে পাচ্ছেন, সেই ঘটনার সময়ের ফুটেজ দেখতে পাচ্ছেন। দুষ্কৃতীরা রাতের অন্ধকারে এসে এইভাবেই অগ্নিসংযোগ করছে দোকানে।
আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সুবীর রয়েছে, সুবীরের কাছে যাব। সুবীর, এই যে দোকানে আগুন লাগানো হচ্ছে, সেই দোকানের মালিকের কি মনে হচ্ছে, কারা তার দোকানে এইভাবে অগ্নিসংযোগ করছে? দেখো, সোদপুর গোলা মুড়াগাছা চরকতলা এলাকাতে এভাবেই কিন্তু একদম গভীর রাতে দুষ্কৃতীরা আসছে এবং এসে কিন্তু পায়ে হেঁটে এসে দোকানে পেট্রোল ঢেলে সেখানে কিন্তু দেশলাই দিয়ে আগুন ধরিয়ে দেয় এবং আগুন ধরিয়ে দিয়ে সেখান থেকে তারা চম্পট দেয় এবং এই ছবি ধরা পড়ে সিসিটিভি ক্যামেরা এবং সেই জায়গা থেকে এলাকায় একটা চাঞ্চল্য তৈরি হয়েছে। দোকান মালিক কিন্তু বলছেন যে তিনি প্রায় 34 বছর ধরে এখানে চায়ের দোকান চালাচ্ছেন, কারোর সাথে কিন্তু কোনো শত্রুতা নেই এবং কারা এই ধরনের ঘটনা ঘটালো সেটা কিন্তু তিনি হতবাক এবং গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ভোলা থানার পুলিশ এবং যেই দুষ্কৃতীরা এই আগুন লাগানো ঘটনা ঘটিয়েছে সিসিটিভি ফুটেজ দেখে তাদের কিন্তু বিভিন্ন জায়গায় খোঁজার তল্লাশি চালাচ্ছে ভোলা থানার পুলিশ। বেশ, ধন্যবাদ। পুড়ে গেছে, এখন কি হচ্ছে আমি তা কি করে বলবো, আমি তো কাউকে দেখিনি। কখন আগুন লাগানো হয়েছে মনে করছেন? 12:24 রাত্রিবেলা? হ্যাঁ। আচ্ছা, এমনি আপনার সাথে কারো সূত্র ছিল? না। কিসের দোকান এটা? চায়ের দোকান। আচ্ছা, এসে কি দেখতে পেলেন সকালে? এসে দেখি সব ছড়িয়ে আছে, জল পড়ে রয়েছে চারিদিকে। তারপর ওই বাড়ির লোক ছুটে এলো, ও বালতি করে জল মেরেছে। এর আগে কখনো হয়েছিল এরকম ঘটনা? না না, এই 34 বছর আমার দোকান এখানে, তখন কিচ্ছু ছিল না এগুলো ঘর বাড়ি। কারোর সঙ্গে আজ পর্যন্ত আমার কথা কাটাকাটি নেই। কেউ যদি ছোট বড় কথা বলে যায় আমি চুপ করি।